বেলা গড়াতে গড়াতে আজ তাপের প্রখরতায় প্রাণ ওষ্ঠাগত করে ছাড়বে। কলেজের পথে এগোচ্ছেন দুই বোন। মাথার উপরে ছাতা ধরে রোদের ঝাঁজ থেকে বাঁচার ক্ষীণ প্রচেষ্টা চালাচ্ছে আদ্রিকা। তারপরও অরুণিকা ঘেমে নিয়ে একাকার। বুবু, আজ প্রচণ্ড গরম হবে, কলেজ যাওয়া উচিত হচ্ছে না। আদ্রিকার কথা শুনে তার মাথায় আলতো করে চাটি মারে অরুণিকা। শাসনের সুরে বলে ওঠে, পাজি মেয়ে, কলেজ কামাই করা ধান্দা। তোর এত পড়াশোনা করে কি হবে? এখন বুঝবি না, ভবিষ্যতে হাড়ে হাড়ে টের পাবি। কথা বলতে বলতে আনমনে একবার সামনের দিকে তাকায় অরু। পরপরই চোখ ফিরিয়ে নিয়ে সামনে এগিয়ে যায়। দু কদম যেতেই হুট করে থেমে যায়। ঝট করে পেছনে ফিরে এদিক ওদিক দেখতে থাকে। বুবু, আজও কি মনে হচ্ছে কেউ পিছু নিচ্ছে? না রে, মনে হলো ওনাকে দেখলাম। উনাকে? এই উনিটা আবার কে? না, কেউ না। এখন চল তো, তাড়াতাড়ি, লেট হয়ে যাবে। এই বলে আদ্রিকার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। দুই একবার পিছু ফিরে ফিরে নিশ্চিত হওয়ার চেষ্টা করে সত্যি কি তাকে দেখেছে। আজ বোধহয় অরুর মাথায় গন্ডগোল ধরেছে। কলেজ থেকে বেরোনোর সময় ঠিক গেটের সামনে মনে হলো যেন আহরার দাঁড়িয়ে। কিছু সময়ের জন্য থমকে যায় অরুণিকা, কিন্তু ছাত্রছাত্রীদের ভিড়ে হারিয়ে গেল। অরু ছুটে আসে গেটের কাছে। চারিদিকে পাগলের মতো খুঁজতে থাকে, কিন্তু তার ছায়াও দেখা মিলল না। মানুষটা কি সত্যিই ছিল নাকি অরুণিকার ভ্রম? নিজেই নিজেকে প্রশ্ন করে অরু। কি হয়েছে তোর? কাকে খুঁজছিস তুই? কেনই বা খুঁজছিস? সে থাকুক বা না থাকুক, তোর তাতে কিছু যায় আসে না অরু। তোর একদমই মাথা ঘামানো উচিত নয়, একদমই না। বিকেলবেলা ফারহাকে নিয়ে ছাদে বসে আছেন গুলবাহার। খোলা আকাশের দিকে চেয়ে কল্পনার জগতে হারিয়ে বসে আছে ফারহা। সেই কল্পনার সবটা জুড়ে কেবল আহরার। গুলবাহারও চুপচাপ আছেন। কিছু সময়ের পর তিনি ফারহার দিকে ফিরে চান। ফারহাকে অন্যমনস্ক দেখে তিনি মুচকি হাসেন। নাতনির মাথায় আদরে স্পর্শ বুলিয়ে কোমল স্বরে ডেকে ওঠেন, ফারহা দাদুমণি। ফারহার চোখ ফিরিয়ে দাদিজানের দিকে চাইল। গুলবাহার বেশ শান্ত স্বরেই বললেন, বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ তো? ফারহা লজ্জায় মাথা নুয়ে নিল। জড়তা মিশ্রিত স্বরে জবাব দেয়, এত তাড়াতাড়ি? আহরার ভাইয়ের মতামতও তো জানা হলো না। গুলবাহার কণ্ঠস্বরে খানিকটা গাম্ভীর্যতা ঢেলে বলেন, তুমি জানো না আরহার গুরুজনদের কথা অমান্য করে না। এই বিয়ে নিয়ে এর আপত্তি নেই, তুমি বরং প্রস্তুতি শুরু করে দাও। ফারহা চোখ তুলে তাকায় তার দৃষ্টির সামনে থাকা সারি সারি টবগুলোর দিকে। আনমনে ভাবতে থাকে সে, আহরার ভাই সত্যি এই বিয়েতে রাজি? সত্যি কি এবার আমার ভালোবাসা পূর্ণতা পাবে? গুলবাহারের ডাকে ধ্যান ভাঙে তার। শোনো দাদুমণি, আরহার তোমার অধিকার, নিজের অধিকার কখনো ছাড়বে না, আর এই অধিকারের সাথে কখনো সমঝোতাও করবে না, বুঝতে পেরেছো? দাদিজান এমন কথা কেন বললেন তা ফারহার বোধগম্য নয়। তবুও সে আলতো হেসে মাথা নাড়িয়ে সায় জানায়। আপাতত সে কল্পনার জগতে ভেসে যেতে চায় আহরারের সাথে। প্রতিদিন বিকেলে অরুণিকা তার শখের কাজে নিজেকে ব্যস্ত রাখে। তার শখ মাটির তৈরি বিভিন্ন শৌখিন জিনিসপত্র বানানো। তার হাতের কাজ এতটাই সুন্দর হয় যে গ্রামের মানুষজন তাদের ঘর সাজানোর জন্য অরুণিকার কাছ থেকে নিজের পছন্দ মতো জিনিস কিনেও নিয়ে যান। ইদানিং কাজটাকে অনেকটা প্রফেশনালি নিয়েছেন অরু। প্রতিদিন অনেক অনেক অর্ডার থাকে, তাই আগে শখের বশে করলেও এখন কাজের প্রয়োজনে করতে হয়। আর এসব জিনিসপত্র বানানোর জন্য তার যে মাটি প্রয়োজন হয় তা সে তার এক চাচাতো ভাই মতিনের কাছ থেকে নেয়। মতিন প্রতিদিন তাকে বড় ঢালা ভর্তি মাটি দিয়ে যায়। আজও ওরও অপেক্ষা করছে মতিন ভাইয়ের জন্য। তখনই বাহিরে থেকে ডাক ভেসে আসে, মাটি এনেছি। ওরও বাহিরে বেরিয়ে আস্তে আস্তে বলে, মতিন ভাই, আজ এত দেরি করলে যে? মতিন কিছু না বলে কেবলই শব্দ করে হাসে। ওরও মাটির ডালাটা নিয়ে বলে, মতিন ভাই, আজ একটু আমায় সাহায্য করতে দিবে? এসো তো। মতিন পিছু পিছু যায়, কিন্তু কোনো কথা বলে না। ওরও ভারী আশ্চর্য হয়। সে একবার পিছু ফিরে মতিনের দিকে তাকিয়ে আবার সামনে ফিরে। হুট করে কি মনে করে যেন পুনরায় পিছনে ফিরে মতিনকে দেখতে চায়। তার আগেই মতিন গটগটিয়ে কাজের জায়গায় চলে যায়। মতিন ভাইকে আজ কেমন অন্যরকম লাগলো। ধবধবে সাদা ফতুয়া,
সাদা লুঙ্গি আর গামছা দিয়ে মাথা মুখ মুড়িয়ে রাখা, গলাটাও কেমন ফ্যাস ফেসে শোনালো। ব্যাপারটা নিয়ে কিছু সময় চিন্তা করে পরক্ষণে তা উড়িয়ে দিল অরু। সেও গিয়ে নিজের কাজে লেগে পড়ল। মতিনকে সব কিছু বুঝিয়ে দিল কি কি করতে হবে। মতিন তার মতো করতে লাগলো সব কিছু। এদিকে কাজের ফাঁকে ফাঁকে মতিনের দিকে তাকাতে তার চোখে চোখ পড়েছে অরুণিকার, অর্থাৎ তার দৃষ্টি বেশিরভাগই সময় অরুর দিকেই নিবদ্ধ। আশ্চর্য, অরুর কেমন অস্থির লাগতে শুরু করে। এই মতিন ভাই তো, চোখগুলো কেমন যেন লাগছে, ধরতে পারছে না অরু। কেমন সব গুলিয়ে যাচ্ছে, কাজটাও ঠিকমতো হচ্ছে না। একটা মাটির পাত্র বানাতে গিয়ে হিমশিম খাচ্ছে সে, বারবার পিছলে যাচ্ছে, ঘেটে যাচ্ছে সব। হুট করে নিজের হাতের উপর অন্য কারোর হাতের স্পর্শ পেল অরু। থমকে গেল সে। লোকটা অরুর হাতে দিয়েই সযত্নে মাটির উপর আকার সৃষ্টি করছে। কে মানুষটা? এ তো মতিন ভাই নয়। লোকটা পেছন থেকেই অরুর হাত দুটো ধরে রেখেছে। মাটির পাত্রটি সঠিক আকৃতিতে হাসতেই থেমে যায় হাত। কানের কাছে শুনতে পায় গুনগুনিয়ে গাওয়া কিছু লাইন। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে। লোকটি সরে যেতেই কিছুটা সময় নিল অরু নিজেকে স্থির করতে। নিজের তটস্থ ভাব কাটিয়ে ঝট করে ফিরে তাকায় সে। কিন্তু এ কি, কোথায় গেল লোকটা? কেউ তো নেই। অরু উঠে দাঁড়ায়, আশেপাশে সব জায়গায় কোনায় কোনায় খুঁজে বেড়ায়, তবে লোকটার অস্তিত্বও পায় না। এখানে যে একটু আগে একজন মানুষ ছিল তা বোঝাই গেল না। অরু যেন হতাশ হয়ে পড়েছে। ওই মানুষটা কি তার ধ্যান জ্ঞান সব কিছুতে জায়গা করে নিল? অরুর পুরো জগৎ জুড়ে যেন তারই দাপটে বিচরণ চলছে। শত চেষ্টা করেও অরুণিকা আটকাতে পারছে না কিছুই। তপ্ত শ্বাস ফেলে নিজের বাকি কাজে মন দিল অরু। সন্ধ্যার পরপরই মতিন ভাই এসে হাজির। অরুকে এসে বলে গেল আজ তার কিছু কাজ থাকায় সে নিজে না এসে অন্য কাউকে পাঠিয়েছে। এই কথা শুনে অরু বুঝতে পারল তার ধারণাই ঠিক, মানুষটা মতিন ভাই ছিল না। তবে কে ছিল? মতিন বলেছে তারই পরিচিত এক ছেলেকে পাঠিয়েছে, কিন্তু অরুর ধারণা যাকে নিয়ে সে তো এই গ্রামে কেউ নয়, তার তো এখানে থাকার কথাই নয়। অস্থির হয়ে পড়েছে অরু। সে কোনো কিছুই কুল কিনারা পাচ্ছে না। নিশুতি রাতে ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে নিজের ভাবনার জগতে ঘুরছে অরুণিকা। তার সাথে কি হচ্ছে সে বুঝতে পারছে না, তবে তার বোঝা উচিত। তাকে ধরতে হবে সবটা। যা ঘটেছে তা সত্যি নাকি ভ্রম, ব্যাপারটা নিশ্চিত না হওয়া পর্যন্ত অরুর চোখে যেন ঘুম নামছে না। জানালার ধারে দাঁড়ালে বাড়ির পেছনের বাগানটা নজরে আসে অরুর। সেখানে কিছু গাছের ফুটে থাকা ফুলগুলো এক ধ্যানে দেখছে সে। ফুলপরির নজর যে দেখছি ফুলেরই দিকে। চমকে ওঠে অরুণিকা, পিছিয়ে আসে সে। এই মুহূর্তে সে কার কণ্ঠস্বর শুনল? জানালা গলে বাহিরে দৃষ্টি দিলেও সেখানে কারো উপস্থিতি টের পাওয়া যাচ্ছে না। তবে কোথা থেকে ভেসে আসলো এই স্বর? ধীর পায়ে পুনরায় জানালার কাছে এসে দাঁড়ায় অরুণিকা। সতর্ক দৃষ্টিতে আশপাশ দেখে। বাড়ির পেছনে এই জায়গাটিতে পাঁচিল টপকে আসার কোনো ব্যাপার নয়, তবে এমন ঘটনা ইতিপূর্ব কখনো ঘটেনি। তাই বিশ্বাস করতে পারছে না অরু এখানে কেউ আছে বা এসেছে। দুই হাতে জানালার গ্রিল আঁকড়ে ধরে ভাবতে থাকে অরু। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বরাবরই বেশি। অরুণিকা কখনো আরকে নিয়ে ভাবতে চায় না, তবুও সেই মানুষটা তার ভাবনাতে এসে পড়ছে। মনে লাগাম টানতে টানতে হয়রান অরু। যা হবার নয় তা নিয়ে আগ্রহ দেখানো অনুচিত। মন ভাঙার কষ্ট ভয়াবহ। এই কষ্ট তিলে তিলে নিঃশেষ করে দেবে। তাই নিজেকে যত শক্ত এবং কঠোর বানাতে পারবে ততই সে এই কষ্ট থেকে নিস্তার পাবে। অরুণিকার ভাবনার মাঝে আবারও সেই কণ্ঠস্বর। তোমার ধ্যানে জ্ঞানে শয়নে স্বপনে জাগ্রত কিংবা ঘুমন্ত সকল অবস্থাতে আহরারের অস্তিত্ব খুঁজে পাবে তুমি অরুণিকা। কারণ তুমি এই আহরারের অরুণিকা। তুমি এই রূপবানের শ্যামবতী। এবার আর অরুণিকার কোনো হেলদোল দেখা গেল না। সে নিজেই নিজেকে কঠোর শাসনে ব্যস্ত। ভ্রম ভ্রম, সবটাই ভ্রম, সবটাই কাল্পনিক। ওই মানুষটার অস্তিত্ব নেই এখানে, কোথাও নেই। নিজেকে সামলা ওরু, সামলা নিজেকে। ভ্রম বলে অরুণিকা যতই উড়িয়ে দিক না কেন, যতই নিজেকে শাসাক,
যতই কঠোরতায় আনুক নিজের মাঝে কিন্তু দিন দিন এই ব্যাপারটা যেন বেড়েই চলেছে। নিয়ম করে সেই প্রতিদিন আহরারকে তার আশেপাশে দেখতে পায়, হুট করে এসে হুট করেই গায়েব। কিছুতেই তাকে ধরতে পারে না সে। কখনো দেখা দিয়ে গায়েব হয়, কখনো বা কানের কাছে এসে ফিসফিসিয়ে শুনে যায় নিজের অনুভূতি সাজানো প্রেম কাব্য। কখনো বা আড়ালে আবডালে থেকে শুনিয়ে যায় 2-4 লাইন পঙ্কুক্তি কিংবা সুর তুলে গেয়ে যায় মনের অভিব্যক্ত মেশানোর গান। অরণিকার অভ্যাসে পরিণত করে দিচ্ছে সব। মন বড় বেহায়া হয়ে পড়েছে দিন দিন। অনুভূতি হচ্ছে লাগাম ছাড়া। তবে কি কপালে দুঃখ বয়ে আসছে? বড়সড় কোনো দুঃখ? যা সে চাইছে না, মন বারবার সেদিকেই টানছে। অতিষ্ঠিত হয়ে উঠেছে অরণিকা, নিজেকে কেমন পাগল পাগল মনে হচ্ছে। এমনই একদিন বাড়ি ফেরার পথে নিত্যদিনকার মতো আজও কানে ভেসে এলো কিছু সুরের ছন্দ। অরণিকা আশেপাশে তাকালো না, খুঁজলো না কাউকে। তার মাথা ছিমছিম করছে। পাশেই নদী, সে নদীর শান্ত পানির দিকে চেয়ে থাকে, স্থির হয়ে দাঁড়িয়ে থাকে বেশ কিছুটা সময়। আচমকা সে ছুটে গিয়ে বসে পড়ে নদীর ধারে, 2 হাত ভর্তি পানি নিয়ে মুখে মাথায় ছিটাতে থাকে আর বিড়বিড় করে বলতে থাকে, না না না, এইসব কিচ্ছু সত্য নয়, সব মিথ্যা, সবটা মিথ্যা। ভুল ভাবছিস তুই অরু, সব তোর কল্পনা। বেরিয়ে আয় তুই, বেরিয়ে আয় কল্পনা থেকে, বেরিয়ে আয়। কেমন যেন পাগলের প্রলাপ বকছে সে। অস্থির হয়ে শুধু পানি ছিটিয়েই যাচ্ছে, যার দরুন ভিজে গেছে তার শরীরের এক অংশ। আর একটু হলেই সেই পিছলে পড়ে যাবে নদীর পানিতে। সেদিকে তার ধ্যান নেই। ধ্যান ফিরল যখন কেউ হ্যাঁচকা টানে তাকে সরিয়ে এনে দাঁড় করালো। চুপ হয়ে গেল অরু। তাকিয়ে দেখলো সামনের মানুষটাকে, ভালো করে দেখলো। তারপর আবার বিড়বিড় করে বলতে লাগলো, না, সত্যি নয়, এটা এটা সত্যি নয়। অরণিকার 2 বাহু ধরে ঝাঁকিয়ে আহরার তীব্র স্বরে বলে উঠে, অরু, এটাই সত্যি। আমি তোমার সামনে, আর এতদিন যা তুমি তোমার কল্পনা ভেবেছো সে সবই ছিল সত্যি। তোমার মন পাওয়ার জন্য পাগলের মতো কি সব না করিয়েছে, তোমার মন পাওয়ার জন্য পাগলের মতো কি সব না করে বেরিয়েছি আমি। তুমি বুঝতে পারো না কেন পালাতে যাচ্ছ নিজের মন থেকে, নিজের অনুভূতি থেকে। আমি জানি তুমি আমাকে নিয়ে তাই অনুভব করো যেটা আমি করি। হয়তো তোমার অজান্তেই হয়েছে সবটা, কিন্তু তুমি তা মানতে চাও না। এত কিসের ভয় তোমার? অরু, অরু, তাকাও আমার দিকে, আমাকে একটু বিশ্বাস করো। 2 হাতে অরুর মুখটা তুলে ধরে আহরার, করুণ দৃষ্টিতে তাকিয়ে আহত স্বরে বলতে থাকে, আমি তোমার বিশ্বাস ভাঙবো না অরু, আর না তো কখনো সেই বিশ্বাসের অমর্যাদা হতে দেব। একটা বার বিশ্বাস করে তো দেখো, একটা বার আমার এই হাতটা ধরো। এই হাত আমি কখনো ছাড়বো না, কখনো না। শান্ত চোখে চেয়ে অরণিকা সব কথা শুনল। তারপর ধীরে ধীরে নিজের হাত দুটো তুলে আহরারের হাতের উপর রাখলো। ছিটকে সরিয়ে দিল আহরারের হাত। 2 কদম পিছিয়ে গিয়ে শীতল কণ্ঠে জবাব দেয়, ফিরে যান আপনি, আপনার এই আশা কখনো পূরণ হওয়ার নয়। আমি আপনাকে কখনোই গ্রহণ করব না। এই বলে অরণিকা পিছু ফিরে দ্রুত পায়ে এগিয়ে যেতে থাকে। পেছন থেকে আহরার চেঁচিয়ে বলতে থাকে, ফিরে যাওয়ার জন্য আমি আসিনি আরু। যতদিন না তুমি আমায় গ্রহণ করছো আমি কোথাও যাব না। তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিতে পারো না আরু। ততক্ষণে ওরও বেশ অনেকটা দূরে চলে গিয়েছে। যদিও আহরারের বলা কথা কিছুটা তার কানে ভেসে এসেছে, তবুও সেই নির্দয়ের মতো এগিয়ে চলল সামনে। একবার পিছু ফিরে চাইল না। যদি সে চাইতো তবে দেখতে পেত তার জন্য আহরারের উপর নেমে এসেছিল এক ভয়ানক বিপদ। চিৎকার করে আহরার ডাকতে থাকে, অরু, অরু। আচমকা ঘাড়ের উপর শক্ত এক লাঠির আঘাত আসতেই ছিটকে সামনে এগিয়ে গেল আহরার। কে করলো এমন হঠাৎ আক্রমণ? ঘাড়ে হাত দিয়ে পিছু ফিরে দেখতে চাইল আক্রমণকারীর মুখ। তখনই পরপর আরও কয়েকটা আঘাত এসে পড়ে তার উপর। পায়ের উপর লাঠির শক্ত বাড়ি এসে লাগতেই হাঁটু গেড়ে বসে পড়ে সে। এখনও দেখতে পেল না তাকে আঘাতকারীর মুখ। সেই মুখ দেখার চেষ্টায় আরও একবার ঘাড় ঘুরানোর প্রয়াস করতেই এবার আঘাতটা সজোরে এসে লাগে তার কপালে। মুখ থুবড়ে পড়ে যায় সে। চোখের উপর ভেজা ভেজা অনুভব করতেই বুঝতে পারল রক্ত। ব্যথার আর্তনাদ করতে গিয়েও করতে পারে না সে। চারদিক কেমন ঝাপসা হয়ে আসছে তার। ঝাপসা চোখে দেখতে পেল কেউ একজন তার মাথার কাছে বসলো। মুখ নামিয়ে এনে 2 বিশ্রী গালি দিয়ে বলে উঠে, কেমন লাগছে মার খেয়ে?
সেই রাতের প্রতিশোধ আর সুদে আসলে মিটিয়ে নেব। চোখ বুজে আসলেও এইটুকু বুঝতে অসুবিধা হয় না আহরারের যে লোকটা আর কেউ নয়, শাহাদাত। নিঝুম দুপুর, শান্ত পরিবেশ, খাওয়া দাওয়া সেরে সকলেই যার যার ঘরে বিশ্রাম নিচ্ছে। এই সুযোগে চোরের মতো পা টিপে টিপে নিজের ঘর থেকে বের হলো ফারহা। সতর্ক দৃষ্টিতে আশপাশ নজর বুলিয়ে নিল সে। ডোর নব ঘুরিয়ে দরজাটা খুলে ভেতরে উঁকি মারতে থাকে, যদিও সে জানে ভিতরে কেউই নেই। তারপরও যেন একরাশ জড়তা এসে ভর করেছে। ইতস্তত করতে করতেই ভেতরে ঢুকে পড়ল। ঘুরে ঘুরে চারদিক দেখছে। কি সুন্দর পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখা একটি ঘর। আহরার যে বেশ শৌখিন তা তার ঘরের সাজসজ্জা দেখলেই বোঝা যায়। বাহারি রকমের শৌখিন জিনিসপত্র দিয়ে সাজানো তার ঘর। ঘরটা বেশ বড়, বিশাল বেড, তার পাশে বেডসাইড টেবিলে রাখা ল্যাম্প, একটা ছোট ভ্যাস আর একটা ফটো ফ্রেম। ফারহা এগিয়ে এসে ফটো ফ্রেমটি তুলে নেয়। ফ্রেমে বাঁধানো ছবিটি আহরারের, তবে পাশে আরও একটি মানুষ দাঁড়িয়ে, যে আহরারকে কাতুকুতো দিয়ে হাসানোর চেষ্টা করছে আর আহরার নিজেকে বাঁচানোর চেষ্টায় মত্ত। দুজনের মুখে প্রাণ খোলা হাসির রেশ লেগেই আছে। মানুষটির ছবির উপরে হাত বোলায় ফারহা। তার বড় ভাই, প্রিয় ভাই আয়মান। সে যে তার ভাইয়ের বড্ড আদরের। আজ তার জীবনে এত বড় গুরুত্বপূর্ণ দিনে তার এই ভাইটি থাকবে না ভাবতেই কলিজা মোচড় দিয়ে উঠেছে। চোখের কোণে জল জমতে শুরু করেছে। বড় করে নিঃশ্বাস টেনে নিজেকে সামলে নেয় ফারহা। ছবিটি জায়গা মতো রেখে দেয়। বেডের উপরে বসে পড়ে সে, বালিশগুলোতে হাত বোলাতে থাকে। ঠোঁটের কোণে ফুটে ওঠে লাজুক হাসি। এই বেডটি আরও কিছুদিন পর তার হবে। শুধু এই বেডটি নয়, পুরো ঘরটি। ওই দানবাকৃত আলমারিটাও সেখানে একটা অংশ হবে তার। ফারহা উঠে দাঁড়ায়, বেলকনির দিকে নজর যায় তার। সেখানে একটা বড় দোলনা ঝোলানো, বেশ আকর্ষণীয়। চারপাশে হরেক রকমের টবে সাজানো গাছ। মন প্রাণ জুড়িয়ে যাবে সেখানেই দাঁড়ালেই। ফারহা ঘুরে দাঁড়ায়। সামনেই বিশাল এক আয়না। সে আয়নায় নিজের প্রতিবিম্বে তাকিয়ে বিড়বিড় করে বলে, তাড়াতাড়ি ফিরে এসো আর ভাই, পার্মানেন্টলিভাবে আমাকে এই ঘরটায় স্যাটেল করার ব্যবস্থা করে দাও। ঘরটা আমার ভীষণ পছন্দ হয়েছে। জ্ঞানহীন অবস্থা আহরারের। ক্ষতস্থানে ব্যান্ডেজ করা হয়েছে। হাতে পায়ে জায়গায় জায়গায় কালশিটে দাগ পড়েছে। তাকে রাখা হয়েছে একটি মাটির ঘরে। এই ঘরটি আগে ধানের আড়ত হিসাবে ব্যবহৃত হতো, যা দায়ানের দাদার ব্যবসা ছিল। বর্তমানে এটি পরিত্যক্ত। একটু ফাঁকা জায়গায় এই ঘরটি। আশেপাশে তেমন বাড়িঘর নেই। যে কয়টা আছে খানিকটা দূরে দূরে। তাই আহরারে থাকার জন্য এই ঘরটার ব্যবস্থা করেছিল দায়ান। এতদিন আহরার এখানেই ছিল। হঠাৎই আহরারের ফোন থেকে দায়ানের কাছে একটা কল আসে। আহরার ভেবে ফোনটা রিসিভ করতেই বুঝতে পারে একজন অচেনা লোক। তাকে জানায় আহরারের অবস্থা ভালো নয়, তাকে গ্রামের হাসপাতালে নেওয়া হয়েছে। এই শুনে দায়ান আর কোনো কিছু ভাবার সময় পায় না। সে রাদীপ, ঈশান, এমনকি আয়াসকেও খবর দিয়ে নিয়ে আসে। তারা সকলে গ্রামে এসে প্রথমে হাসপাতালের উদ্দেশ্যে ছোটে। এমন একটা পরিবেশে আহরারকে রাখা হয়েছে যেখানে থাকলে সে আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। তাই প্রাথমিক কিছু চিকিৎসা দিয়ে আহরারকে নিয়ে চলে আসে এখানে। দরজার কাছে চিন্তিত মুখ নিয়ে দাঁড়িয়ে আছে দায়ান। বিছানায় আহরারের পাশের দিকটায় বসে আছে রাদীপ। জানালার কাছে দাঁড়িয়ে আছে ঈশান। আর আয়াস মাথার কাছে বসে বসে আহরারের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নীরবতা ভেঙে ঈশান বলে ওঠে, তোদের কাছে কি মনে হয় কে করতে পারে এই কাজ? দায়ান ফিরে তাকায়। আহরারের মুখের দিকে তাকিয়ে ভাবতে থাকে। ফট করে রাদীপ বলে ওঠে, সন্দেহের কোনো অবকাশই নেই। আমি নিশ্চিত এটা ওই শাহাদাতের কাজ। দায়ান অবিশ্বাসের সুরে বলে, কিন্তু আহরার তো ছদ্মবেশী ছিল, ওকে তো চিনতে পারার কথা নয়। ঈশান জবাব দেয়, হয়তো সে অরুণিকাদের উপর নজর রাখত আর আহরারের ঘুরঘুর করা দেখে বুঝে গিয়েছিল কোনো না কোনোভাবে নিশ্চয়ই ধরে ফেলেছে। দায়ান ক্ষিপ্ত স্বরে বলে ওঠে, ভাবতে পারছিস কি মারাত্মক এক বিপদে ফেসে গেছিল। যদি ওর কিছু হয়ে যেত আন্টিকে কি জবাব দিতাম আমরা? আর দাদিজান উনি কি আমাদের ছেড়ে দিতেন? আয়াস চিন্তিত স্বরে বলে, ভাইয়ার তো জ্ঞানও ফিরছে না এখনো।
আয়াজের কথা শেষ হতে না হতেই আহরারের জ্ঞান ফিরে আসে। সে অমন অবচেতন অবস্থায় চোখ বুজে রেখেই বিড়বিড় করতে থাকে। অরু অরু যেও না অরু, আমাকে ছেড়ে যেও না, আমাকে আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। আমি পারবো না তোমায় ছেড়ে থাকতে। ফিরে এসো, ফিরে এসো। কাছাকাছি বসে থাকায় আয়াস স্পষ্ট সব কথা শুনতে পায়। দায়ান, ঈশান, রাদীপ সকলেই আহরারের কাছাকাছি এসে তাকে ডাকাডাকি করতে থাকে। এমন সময় কিছু একটা ভেবে আয়াস বেরিয়ে পড়ে সেখান থেকে। পরন্ত বিকেলে সময়টা কেমন বিষাদময়। ভারী মন নিয়ে বিস্তৃত আকাশপানে চেয়ে আছে অরুণিকা। যে মানুষটাকে এড়িয়ে চলার নিমিত্তে মনটাকে কঠোর করে রেখেছিল, এতদিন সেই মানুষটাকে ফিরিয়ে দেওয়ায় আজ এত কষ্ট হচ্ছে কেন জানা নেই তার। সে যে মুখ ফিরিয়ে চলে এলো, এরপর থেকে মানুষটাকে আর একবারও দেখলো না। তবে কি সে ফিরে গেল নিজ ঠিকানায়? অবশ্যই ফিরবে, নাই বা কেন? আর কিসের আশাই বা থাকবে? তবে অরুর ভেতরটা এত ফাঁকা ফাঁকা লাগছে কেন? মনটা অশান্ত হয়ে আছে, অস্থিরতায় বারবার এদিক সেদিক পায়চারি করে বেড়াচ্ছে। এতটুকু স্থিরতা আনতে পারছে না সে। কি হলো তার? কেন হলো? এমনটা তো হওয়ার কথা ছিল না। আর ভাবতে পারছে না সে। চোখ বুজে তপ্ত শ্বাস ফেলে নিজ ঘরের দিকে পা বাড়াতেই আচমকা আদ্রিকার উত্তেজিত কণ্ঠস্বর শোনা গেল। বুবু, বুবু। থমকে দাঁড়ায় অরু। পিছু ফিরে ফোনকে দেখে কৌতূহলী স্বরে জিজ্ঞেস করে, কিরে কি হয়েছে আর এভাবে হাঁপাচ্ছিস কেন? আহরার, আহরার ভাই। আহরারের নাম শুনে হঠাৎই মনটা যেন খুশি হয়ে গেল অরুর। তবে কি উনি এখনো জাননি? কিন্তু পরক্ষণে এই খুশি মিলিয়ে গেল আদ্রিকার পরবর্তী কথা শুনে। বুবু, আহরার ভাইকে কারা যেন খুব মেরেছে। ধক করে উঠে অরুণিকার বুক। এই কি শুনছে সে? ছুটে এসে আদ্রিকার দুই বাহু ধরে অস্থির কণ্ঠে বলে, কারা মেরেছে ওনাকে আদ্রি? কোথায় আছেন উনি এখন? আমার নিয়ে চল, জলদি নিয়ে চল। আদ্রিকার মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে অরুকে নিয়ে চলল আহরারের কাছে। বিকেলবেলা বান্ধবীদের সাথে এদিক সেদিক ঘুরে বেড়াতে গিয়ে হুট করে আয়াজের সাথে দেখা আদ্রিকার। প্রচণ্ড অবাক হয়ে সে বোঝার চেষ্টা করছিল সে কি সত্যি দেখছে কিনা। আয়াজের কণ্ঠস্বরে ঘোর কাটে তার। আদ্রিকা প্লিজ আমার একটা উপকার করো, তোমার বোনকে একটু ভাইয়ের সাথে দেখা করাবে প্লিজ। আদ্রিকা হাঁ করে চেয়ে আছে। কণ্ঠে তার বিস্ময়িত রেখে সে জবাব দেয়, আপনি এখানে কিভাবে, কখন, কেন? কিছু বুঝতে পারছি না। আমি এখানে এসেছি আমার ভাইয়ার জন্য, আর ভাইয়ার জন্য। কেন, কি হয়েছে ভাইয়ার? ভাইয়ার অবস্থা ভালো না, কে বা কারা যেন ভাইয়ার উপর হামলা করেছে। জানি না, ভাইয়া শুধু তোমার বোনেরই নাম নিচ্ছে। যদি ওনাকে একটু দেখা করানো যেত ভাইয়ার সাথে অনেক বেটার হতো। তুমি কি হেল্পটা করবে প্লিজ? আয়াজের করুণ স্বরে করা অনুরোধ শুনে বড্ড মায়া লাগলো আদ্রিকার। সেই বলল, আমি এক্ষুনি বুবুকে নিয়ে আসছি। তারপরই সে ছুটে যায় তার বুবুর কাছে। দায়ান গিয়েছে রাতের খাবারের ব্যবস্থা করতে। রাদীপ আর ঈশান আহরারের কাছে আছে, অপেক্ষা করছে আয়াজের। ছেলেটা হুট করে কোথায় যে গেল। আয়াস এলে তাকে আহরারের কাছে বসিয়ে ওদের ওষুধ কিনতে যেতে হবে। অপেক্ষাটার মধ্যে হুট করে দরজার কারোর আগমন টের পেয়ে রাদীপ ঈশান ঘুরে তাকায়। অরুণিকাকে দেখেই দুজনে অবাক হয় বেশ। অরুণিকা এক ধ্যানে তাকিয়ে আছে আহরারের দিকে। ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো সে। বিছানার কাছে আসতে রাদীপ আর ঈশান উঠে দাঁড়ায়। ঘর ছেড়ে বেরিয়ে যায় তারা। অরুণিকা আহরারের কাছে এসে বসে। মানুষটার আঘাতে জর্জরিত মুখটা দেখে হরুর ভেতরটা হু হু করে উঠে। এত সুন্দর মুখটার কি করুণ হাল। চোখের কোণে জমা অশ্রু টলমল করতে করতে গড়িয়ে পড়ল। ঝট করে তা মুছে নিল সে। মানুষটার দিকে ভালোভাবে খেয়াল করে দেখে। হাতে পায়ে কালশিটের দাগগুলো চোখে পড়েছে। বুক খামছে ধরে তার। ইস, কতটা যন্ত্রণা সহ্য করেছে মানুষটা। ভেতর ভেঙে গুড়িয়ে যাচ্ছে অরুর। সহ্য করতে পারছে না। হুটে দাঁড়িয়ে পড়ে সে। ঘুরে চলে যাবে ঠিক তখনই কানে ভেসে আসে পরিচিত কণ্ঠস্বর। এভাবে চুপচাপ দেখে চলে যাবে, কিছু বলবে না? ফিরে তাকায় অরু। আহরার চোখ মেলে তাকিয়ে আছে তার দিকে। তার দৃষ্টি কেমন বেদনার ছাপ স্পষ্ট। উঠে বসার চেষ্টা করে সে। অরু ছুটে এসে আহরারকে দুই হাতে ধরে উদ্বিগ্ন স্বরে বলতে থাকে, উঠছেন কেন আপনি? শরীরটা অনেক দুর্বল আপনার। আহরার জবাব দেয় না, ঠিকভাবে বসে নেয়।
অরুও সাহায্য করে তাকে বসতে। সুগভীর চাহনি অরুর মুখ বিহবরে লুটিয়ে দিতেই সে চাহনি লক্ষ্য করে বিব্রত হয়ে পড়ে অরু। সোজা হয়ে দাঁড়ায়, একই চাহনি বজায় রেখে আহরার জবাব দেয়। আমার মেডিসিন এসে গেছে, আর কোনো অসুস্থতা নেই আমার। চোখ তুলে তাকায় অরুণিকা। আহরারের মুখটা বড্ড মায়াবী লাগছে, আর তার বলা কথাগুলো আজ এত মধুর লাগছে কেন? দৃষ্টি সরিয়ে নেই অরু। আহরারের কাল শীতের দাগগুলোর দিকে তাকিয়ে বলে, আমার কাছে কিছু গাছ ঔষধি আছে, লাগালে খুব জলদি সেরে যাবে। আজকে রাতটুকু একটু কষ্ট করে পার করে দিন, কাল সকালেই নিয়ে আসবো আমি। এই বলে আর এক মুহূর্ত অপেক্ষা করে না অরু। আহরারকে আর কিছু বলার সুযোগ না দিয়েই চলে গেল সে। হরুর যাওয়ার পানে তাকিয়ে আহরারের ঠোঁটের কোণে ফুটে উঠে হাসি। এ যেন বিশ্ব জয়ের হাসি। পেছনে গা এলিয়ে চোখ বুজে আপন মনে বলতে থাকে, মার খেয়ে যদি তোমার এত কেয়ার পাওয়া যায়, তবে এমন মার আমি 1000 বার খেতে রাজি। সকালবেলা আহরারের ঘরে বসে দায়ান, ঈশান, রাদীপ, আয়াত সকলেই আলোচনা করছিল আহরারের এমন অবস্থা কিভাবে হলো। আহরার সবটা খুলে বলে, কাজটা শাহাদাত করেছে সেটা আমি বুঝতে পেরেছি, তবে হয়তো তার আক্রমণ আরো হিংস্রতা পেত যদি না কেউ এসে বাধা দিত। দায়ান প্রশ্ন করে, বাধা দিত মানে? কেউ কি এসেছিল তোকে বাসাতে? জ্ঞান হারানোর আগে আমি হালকা হালকা বুঝতে পারছিলাম। শাহাদাত যখন আবার আমাকে মারতে উদ্যত হয়, ঠিক তখনই দুজন লোক এলো। সম্ভবত তাদের হাতে রিভলভার ছিল। ওরা এসে হুমকি দিতে শাহাদাত আর তার লোকেরা পালিয়ে গেল। আর তারপর আমার আর কিচ্ছু মনে নাই। আহরারের কথা শুনে সকলে অবাক হয়ে ভাবতে থাকে, কারা এসে বাঁচালো, তাও আর বন্দুকধারী? সাধারণ কোনো গ্রামের মানুষ তো মনে হচ্ছে না। ভাবনার ছেদ ঘটে সকলের এক মেয়েলি কণ্ঠ শুনে। আসবো? অরুণিকাকে দেখে সকলে হুড়মুড় করে উঠে দাঁড়ায়। আহরারের দিকে তাকাতেই দেখতে পায় কেমন বেকুপের মতো হাঁ করে তাকিয়ে আছে সে অরুণিকার দিকে। দায়ান গলা খাকারি দিতে আহরারের ঘোর কাটে। থতমত খেয়ে যায় সে। তা দেখে সকলে মুখ টিপে হাসছে। দায়ান বলে উঠে, চল তো আমরা সবাই বাইরে যাই। রাদীপ, ঈশান, আয়াত সকলেই একযোগে জবাব দেয়, হ্যাঁ হ্যাঁ চল। অরুণিকা বেশ লজ্জায় পড়ে গেল ওদের কথা শুনে। তারা বেরিয়ে যেতে সে আহরারের কাছে এসে দাঁড়ায়। ওষুধের বাটিটা এগিয়ে দিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, নিন, ওষুধটা লাগিয়ে নিন। আহরার চোখে মুখে মন খারাপ ফুটিয়ে তোলার অভিনয় করে বলে ওঠে, একজন অসুস্থ মানুষকে নিজে নিজেই তার সেবা করতে বলছো? আহারে, কোনো মায়া দয়া নেই কারো? অরুণিকা আহরারের মুখের দিকে তাকায়। তার অভিনয়টুকু অরুর বুঝতে অসুবিধা হয় না একটুও। মৃদু হেসে সে বসে পড়ল। বাটি থেকে কিছুটা ওষুধ তুলে নিয়ে ইশারায় আহরারের হাতটা এগিয়ে দিতে বলল। আহরার হাত এগিয়ে দিতেই অরু পরম যত্নে আঘাতের জায়গাগুলোতে ওষুধ লাগিয়ে দেয়। নীরবে সম্পূর্ণ কাজটুকু শেষ করে বিদায় নিতে চায়। আহরার দ্রুত বলে ওঠে, এত তাড়াতাড়ি চলে যাবে? আর একটু থাকো না? অরুণিকা হালকা হেসে জবাব দেয়, আবার আসবো। এই বলে চলে যায় অরু। এদিকে অরুণিকার প্রস্থান নিশ্চিত করে লুকিয়ে তাদের উপর নজর রাখা ব্যক্তিটি ফোন লাগায় তার বসকে। রিসিভ হতেই সরাসরি ভেসে আসে। তারপর খবর কি? মেয়েটা যাতায়াত শুরু করেছে সম্ভবত। সেবা করেছো নাকি নিজের প্রেমিক পুরুষের? এই কথা শুনে মানুষটি খ্যাক খ্যাক করে হাসতে থাকে। ধমকে উঠে আগন্তুক। এমন বিচ্ছিরিভাবে হাসবে না আসিফ, কানে লাগে। বসের ধমক খেয়ে চুপসে যায় আসিফ নামক লোকটা। কিছু বলার পূর্বেই অপর দিক থেকে আদেশ আসে, প্রতি মুহূর্তের আপডেট যেন অ্যাকচুয়ালি পাই। ওকে ওকে বস। লাইন কেটে যায়। ফোনে কথা বলা সমাপ্ত করে জানালার সামনে এসে দাঁড়ায় আগন্তুকটি। বাহিরে দৃষ্টিপাত করে গভীরভাবে কোনো কিছু চিন্তা করতে থাকে সে। পর মুহূর্তে শব্দ করে তাচ্ছিল্যের হাসি হাসলো। আপন মনে বলতে লাগলো, তুই আমার শত্রু, তাই তোকে আঘাত করার অধিকারও কেবল আমার। তোকে বাঁচিয়েছি তার মানে এই নয় যে তোকে ভালোবাসি। আমি তোকে সবচেয়ে বেশি ঘৃণা করি আহরার, সবচেয়ে বেশি। অরুণিকা যেন আদর্শ প্রেমিকার মতোই আহরারের খেয়াল রাখতে শুরু করেছে। প্রতিদিন এসে আহরারের ক্ষতস্থানে ওষুধ লাগানো, তার সুস্থ হওয়ার জন্য ভালো মন্দ রান্না করে নিয়ে এসে খাওয়ানো, সঠিক সময়ে ওষুধ দেওয়া, এমনকি ড্রেসিংটা পর্যন্ত সে নিজের হাতে করেছে। কেন করেছে সে তা জানে না, শুধু জানে এসব করে সে এক ধরনের মানসিক তৃপ্তি লাভ করছে।
অরুর সেবা পেয়ে আহরার এখন মোটামুটি সুস্থ। আহরারের ক্ষতস্থানগুলো মন দিয়ে দেখে অরু। অভিজ্ঞ ন্যায় বলে ওঠে। সেরে গেছে প্রায়, আশা করি আর কোনো সমস্যা হবে না। আমি আসি তাহলে। অরু উঠে চলে যায়। দরজার কাছে যেতেই আহরারের ডাক শুনে দাঁড়িয়ে পড়ে সে। ওরু, ঘুরে দাঁড়িয়ে আহরারের দিকে তাকায় অরু। ভ্রু নাচিয়ে জানতে চায়। কি? আহরার এগিয়ে আসে। অরুণিকা আর তার মধ্যে কিছুটা দূরত্ব রেখে দাঁড়িয়েছে সে। মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে দেখে অরুকে। অরু বিব্রত বোধ করে। এলোমেলো দৃষ্টিতে এদিক ওদিক চাইতেই থাকে। তখনই আহরারের খোর লাগা কণ্ঠস্বর শুনে থমকে যায় সে। আমার সাথে যাবে ওরু, সারা জীবনের জন্য? থমকে গেলেও নিজেকে শান্ত রাখে অরু। সরাসরি আহরারের দিকে তাকায় না সে। দৃষ্টি অন্যদিকে রেখেই নম্র স্বরে জবাব দেয়। আপনি এখনো ওই ভাবনাতেই আটকে আছেন? তবে তুমি কি ভেবেছ 2 দিনের মোহ যে তুমি ফিরিয়ে দিলে আমি সব ভুলে যাব? আর সব ভুলে চলে গেল? এবার চোখ তুলে তাকায় অরু। খানিকটা শক্ত কণ্ঠেই বলে ওঠে। দেখুন, মন দিয়ে আমার কথাগুলো শুনুন আর বোঝার চেষ্টা করুন। আহরার উদ্গ্রীব হয়ে অরুর কথা শোনার উদ্দেশ্যে চেয়ে থাকে। কিছুটা থেমে শ্বাস নেয় অরু। অতঃপর শান্ত কণ্ঠে বলে ওঠে। সকলের ভাষ্য মতে আমি একজন কুৎসিত মেয়ে, আর অন্যদিকে আপনি অত্যন্ত আকর্ষণীয় রূপের অধিকারী। তাছাড়া আপনার পারিবারিক অবস্থান আর আমাদের পারিবারিক অবস্থানের মধ্যেও আছে বিস্তর ফারাক। আপনার পরিবারের সদস্যরা আমায় সহজে গ্রহণ করতে পারবে না। এতে করে প্রচুর সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে আপনাকে। আর তারপরে এইভাবে চলতে চলতে একটা সময় আপনার মনে হবে আপনি ভুল করেছেন, আবেগটা কেটে যাবে। তখন সব কিছু তিক্ত মনে হবে। সুন্দর সাজানো গোছানো জীবনটা এলোমেলো হয়ে যাবে। কোনো কিছুই আর ঠিক থাকতে পারবে না, ঠিক করতেও পারবেন না। তাই আমার পরামর্শ হচ্ছে ভুলে যান এইসব, বাড়ি ফিরে যান, পরিবারের পছন্দে বিয়ে করে সুখী হন আপনি। দম নেই অরুণিকা। উত্তরের আশায় আহরারের মুখের দিকে তাকায়, কিন্তু আহরার চুপ। একটু পর হাসতে শুরু করে সে। ধীরে ধীরে হাসতে হাসতে একটা সময় তা প্রকট আকার ধারণ করে। হাসতে হাসতে বিছানায় বসে পড়ে আহরার। অরুণিকা ভ্যাবাচাকা খেয়ে যায়। ভাবতে থাকে, লোকটা শোকে পাগল হয়ে গেল না তো? কোনো রকমে নিজের হাসি নিয়ন্ত্রণ করে নেয় আহরার। তারপর পুনরায় উঠে দাঁড়িয়ে অরুণিকার মুখোমুখি হয়। মুহূর্তেই মুখমণ্ডল কঠিন করে ফেলে সে। অরুণিকার দিকে খানিকটা ঝুঁকে এসে কণ্ঠে গাম্ভীর্যতা টেনে বলে। এই যে বাড়ি ঘর কাজ করবো সব কিছু ফেলে এখানে এসে পড়ে থাকলাম দিনের পর দিন। সারাটা ক্ষণ পিছু পিছু ঘুরলাম তোমাকে ইমপ্রেস করার জন্য। তোমার ভাবনা জুড়ে নিজের অস্তিত্ব তৈরি করতে কত কিচ্ছু করে বেড়ালাম, মার পর্যন্ত খেলাম। এই সব কিছুকে কত সহজেই তুমি সংজ্ঞায়িত করে দিলে একটা ছোট্ট আবেগ নাম দিয়ে। বিপ্রুপাক্ত হাসে আহরার। কিছুটা পিছিয়ে যায়। এবার করুণ স্বরে বলে ওঠে। আর কি কি করলে আমি তোমার মন পাবো ওরু, বলতে পারো? আহরারের কথা শুনে ওর ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে যেন। সে তো সেদিনকার সেই লোকটার বলা কথাগুলো ভেবেই ভয় পাচ্ছে। তার জন্য এই মানুষটা কোনো সমস্যায় পড়ুক, সে সেটা চায় না। কিভাবে বোঝাবে সে? আহরার ঝট করে এগিয়ে এসে অরুর 2 বাহু ধরে কাছে টেনে আনে। দুজনের মধ্যকার দূরত্ব সম্পূর্ণভাবে ঘুচিয়ে দেয়। চোখে চোখ রেখে কোমল স্বরে বলে। কি হলো, জবাব দিচ্ছ না কেন? আহরারের চোখে মুখে ফুটে ওঠা আকুতি অরুকে দুর্বল করে দিচ্ছে। মিয়মান স্বরে জবাব দেয় সে। ভয়, বড্ড ভয় হচ্ছে। কিসের ভয়? হ্যাঁ, আমি আছি তো। যত শক্তিশালী বাণী আসুক না কেন, এই আহরার তার অরুণিকার সামনে বক্ষ মেলে ঢাল হয়ে থাকবে সর্বদা। যদি ঢাল সরে যায়? কখনো না। শ্বাস প্রশ্বাসের ওঠানামা থাকবে যতদিন এই ঢাল, ততদিন আগলে রাখবে তোমায়। ভয় পেও না ওরু, বিশ্বাস রাখো। নিষ্পলক দৃষ্টিতে একে অপরের দিকে চেয়ে আছে দুজন। আহরারের কথা শুনে তাকে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে অরুর। সত্যিই বোধ হয় সে রাজপুত্র পেয়ে গিয়েছে। যেমনটা আদ্রিকা বলতো, এই মানুষটাকে কি ফিরিয়ে দেওয়া উচিত? দরজার ঠক ঠক আওয়াজ শুনে ঘোর কাটে দুজনের। ছিটকে সরে যায় দুজন। অস্বস্তি এসে ভর করে অরুণিকার মধ্যে। বাহির থেকে ভেসে আসে আদ্রিকার কণ্ঠস্বর। বুবু, সন্ধ্যা নেমে এলো প্রায়, বাড়িতে ফিরতে হবে এবার। লজ্জা মিশ্রিত চাহনি মেলে একবার আহরারকে দেখে নেয় অরু। পরক্ষণে দৃষ্টি ফিরিয়ে আর কিছু না বলে ছুটে চলে যায়। আর সেই যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আহরার। অনেকটা বেলা পর্যন্ত ঘুমাচ্ছে আহরার। তার সাথে আছে রাদীপ। সেও যেন আজ ঘুম কাতুরে হয়ে গিয়েছে।
ধুম ধুম করে দরজার আওয়াজ হতেই লাফিয়ে উঠে রাদীপ। ঘুমে ব্যাঘাত ঘটায় বিরক্ত হয়ে পাশ ফিরে শুতে শুতে আহরারকে বলে ওঠে। কে রে এমন গর্ধবের মতো দরজা ধাক্কাচ্ছে? এই দেখ তো রাদিফ। এদিকে ক্রমশ দরজা ধাক্কানোর আওয়াজ বৃদ্ধি পাচ্ছে। ঈশানের কণ্ঠস্বর শোনা গেল। দরজা খোল আহরার, রাদীপ দরজা খোল। ঈশানের ব্যতিব্যস্ত কণ্ঠস্বর শুনে আহরার রাদীপ দুজনেই হুড়মুড়ি উঠে পড়ে। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। ব্যাপারটা কি? ঈশান এভাবে ডাকছে কেন? কোনো বিপদ হয়নি তো? আহরারই আগে ছুটে এসে দরজা খুলে দেখতে পায় ঈশান হাঁপাচ্ছে। আহরার কোনো প্রশ্ন করার আগেই ঈশান উত্তেজিত স্বরে বলতে থাকে, আরে শিগগির চল, মহা সর্বনাশ হয়ে গেছে। রাদীপ এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে রে? তুই এত ভয় পেয়ে আছিস কেন? ততক্ষণে আহরার ভেতরে এসে নিজের শার্টটা নিয়ে গায়ে জড়িয়ে নিল। বোতাম লাগাতে লাগাতেই শুনতে পেল ঈশান বলছে, অরুণিকাদের বাড়িতে বিচার বসেছে, অনেক বড় ঝামেলা লেগেছে, জলদি চলো। অরণিকার নাম শুনে থেমে গিয়েছে আহরারের হাত। বোতাম লাগানো অসম্পূর্ণ রেখেই সে ছুটে বেরিয়ে গেল। এমনকি ঈশানের বলা কথাগুলো সবটা শোনা হলো না তার। গ্রামের চেয়ারম্যান আকবর চৌধুরী থম মেরে বসে আছেন চেয়ারে। পাশেই বসে আছেন আরও দুজন, দায়ানের দাদা মকবুল মিয়া, আরও একজন প্রবীণ ব্যক্তি নিয়ামত আলী। তাছাড়া সাদাতের বাবা শাহিন নিয়াজিও উপস্থিত আছেন। মূলত গ্রামের যে কোনো সালিশি কাজে তারা সকলেই উপস্থিত থাকেন। মাঝে মাঝে এসব বিচার কাজে জসিমউদ্দিনও থাকেন। অথচ আজ তার বাড়িতেই সালিশ। অপমানে মুখ থমথমে হয়ে আছে তার। বাবার সাথে জাহিদও আছেন। আজ তিনি দোকানে যাননি। গতকাল রাতে চেয়ারম্যানের কর্মচারী এসে খবর দিয়ে গেল চেয়ারম্যান সাহেব বসবেন। তাই আজ বাড়িতে সকলে উপস্থিত। বাড়ির উঠানে চেয়ার পেতে রাখা আছে, কিছু দখল আর কিছু ফাঁকা। আরজু বেগম আর সেলিনা ভিতরে বারান্দায় বসে আছেন। তাদের সঙ্গে গ্রামে আরও কিছু মহিলাও রয়েছে। বারান্দা থেকে উঠানটা দেখা যায়, তাই কি চলছে বা কি কথা হচ্ছে সবটাই তারা জানবে। এদিকে অরণিকা বারান্দার সাথে লাগানো ঘরটির দরজায় দাঁড়িয়ে আছে খানিকটা আড়াল হয়ে, সঙ্গে আদ্রিকাও। এই মুহূর্তে লজ্জায় অপমানে যতটা না তার কষ্ট হচ্ছে, তার চেয়ে বেশি ভয় কাজ করছে। যেটার ভয় পেয়েছে এতদিন, তাই হয়ে গেল না তো? তার চরিত্রে কলঙ্কের দাগ না লেগে যায়, তবে যে এই সমাজে তার বেঁচে থাকায় দায় হয়ে যাবে। ভুল না করেও কি তাকে শাস্তি পেতে হবে? কথা ছিল খুব একটা মানুষজনের উপস্থিতি থাকবে না, কিন্তু গ্রামের কৌতূহলী মানুষজনদের দমানো সম্ভব হলো না। ইতিমধ্যে অনেকে উকিঝুঁকি মারতে শুরু করেছে। খুব শীঘ্রই ভিড় বেড়ে যাবে। এরই মধ্যে শাহাদাত উপস্থিত তার সঙ্গীদের নিয়ে। আয়েশি ভঙ্গিতে জায়গা মতো বসে এবার বিচার কাজ উপভোগ করবে তারা। তাদের মধ্যে একজন শাহাদাতকে উদ্দেশ্য করে বলে, যাক, ওদেরকে এইভাবে ফাঁসিয়ে ঠিকই করছো ভাই, এটাই ছিল সব থেকে মুখ্য চাল। শাহাদাত হেসে ওঠে, তারপর কিছুটা বিরক্তির সুরে জবাব দেয়, তোদের কি মনে হয় এই কাজ আমি করেছি? তুমি ছাড়া আর কে করবে শাহাদাত ভাই? ধুর, আমি জানি না এই শহরে আহারের বাচ্চা এখনো গ্রামে আছে। আমি ভেবেছিলাম মারকে ভেগেছে বোধ হয়। তাহলে কে ছাড়লো এই কথা? শাহাদাত চিন্তিত ভঙ্গিতে জবাব দেয়, জানি না কে করেছে, তবে যে করেছে সে আমার অনেক উপকার করেছে। হাই, এসব ভাবনা ছেড়ে এখন মজা নেই। গলা খাকারি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন নিয়ামত আলী। তাহলে কথাবার্তা শুরু করা যাক। মকবুল মিয়া সম্মতি জানিয়ে বলেন, চেয়ারম্যান সাহেব আপনি বলেন। আকবর চৌধুরী গ্রামের চেয়ারম্যান হিসাবে যথেষ্ট সৎ ও নিষ্ঠাবান একজন মানুষ। ন্যায়পরায়ণ সুবিচারক হিসাবে এই গ্রাম সহ আশেপাশে বহু বহু গ্রামে তার সুখ্যাতি ছড়িয়ে আছে। তিনি অরণিকাকে ভালোভাবেই চেনেন এবং যথেষ্ট ভালো মেয়ে বলেই জানেন। সেই মেয়েকে নিয়ে তার কাছে অভিযোগ এসেছে। গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তি তার কাছে এসেছিলেন এবং জানিয়েছেন ইদানিং অরণিকাকে মকবুল মিয়াদের পুরাতন আড়ত ঘরে যাওয়া আসা করতে দেখা গিয়েছে। খোঁজ নিয়ে জানা যায় বেশ কিছুদিন ধরে সেখানে এক শহুরে ছেলের বাস। সেই ছেলে আর কেউ নয়, মকবুল মিয়ার নাতির বন্ধু। এমন এক জোয়ান ছেলের ঘরে কুমারী মেয়ের এইরূপ যাতায়াত দৃষ্টিকটু তো বটে। এর একটা বিহিত করা প্রয়োজন। তাদের কথা শুনে আকবর চৌধুরী বেশ ভাবনা চিন্তা করে অরুণিকাদের বাড়িতে আলোচনায় বসার সিদ্ধান্ত নেন।
তিনি মোটেও এখানে বিচার করতে আসেননি, অথচ গ্রামের মানুষদের মুখে মুখে রটেছে এখানে আজ বিচার চলবে। ধীরভাবে শ্বাস ফেলে আকবর চৌধুরী গলা পরিষ্কার করে নেন। জসিমউদ্দিনের উদ্দেশ্যে গুরুগম্ভীর স্বরে বলে ওঠেন, আজ এখানে এভাবে বসার কারণ তো আপনি ভালোভাবেই জানেন চাচা। গ্রামে যেটা ছড়িয়েছে খুব একটা ভালোভাবে তা ছড়ায়নি। এখন যদি আপনি অনুমতি দেন তো আমি আপনার নাতনির সাথে কথা বলতে চাই। যা বলার আমার সাথে বলুন। অরুণিকাকে এর মধ্যে টানার কোনো প্রয়োজন নেই, ও সম্পূর্ণ নির্দোষ। শক্ত কঠিন পুরুষালী আওয়াজ শুনে উৎসুক অনুসরণ করে তাকায় সবাই। আচমকা থেমে গেল সকল কোলাহল, নেমে এলো পিনপতন নীরবতা। অপলকভাবে সকলে চেয়ে আছে সেই মানুষটির দিকে, যাকে ইতিপূর্বে কেউ কখনো দেখেনি বা দেখার সুযোগ পাননি। এমন সুশ্রী মুখাবয়বের অধিকারী, যার মাথা চুল থেকে পায়ের নখ অবধি যেন সবকিছু সৃষ্টিকর্তার অতি যত্নে গড়া। নিখুঁত গড়নে পৃথিবীর সমস্ত সৌন্দর্য বোধ হয় তাকেই ঢেলে দেওয়া হয়েছে। ঘোর কাটল সকলের দায়ানের গলার আওয়াজে। আহরার বলে ডাক ছেড়ে সে এগিয়ে এলো, উদ্বিগ্ন স্বরে বলতে লাগলো, আহরার তুই এসে গেছিস, তোর জন্য অপেক্ষায় ছিলাম। দোষ কি থেকে কি হয়ে গেল কিছু বুঝতে পারছি না, কিভাবে সবটা ম্যানেজ করবি এখন? দায়ানের কাঁধে হাত রেখে আহরার ভরসা দেয়। আমার উপর ছেড়ে দে সবটা, চাপ নিস না, আইল ম্যানেজ। কথাটুকু শেষ করে সামনে তাকালো সে। আশেপাশে সবার দিকে একবার দৃষ্টি বুলিয়ে নিল। বাদ গেল না দূরের ঘরের দরজার কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকা ভীতসস্ত্র অরুণিকাও। দৃষ্টি ফিরিয়ে এবার ধীরতার সাথে সামনে এগিয়ে গেল আহরার। আকবর সাহেবের কাছাকাছি এসে সরাসরি তাকে উদ্দেশ্য করে নম্র তব ধীর কণ্ঠে বলে ওঠে, আপনি সম্মানীয় ব্যক্তিত্ব, সেই সাথে জ্ঞানী এবং বিচক্ষণা বটে। আপনার কাছে আমার বিনীত অনুরোধ, জনসম্মুখে একটা মেয়েকে দাঁড় করিয়ে তার নামে মিথ্যা, নোংরা এ ধরনের রটনা নিয়ে তাকে প্রশ্ন করবেন না। এতদিন ধরে একটু একটু করে তার অর্জিত সম্মান এভাবে এক লহমায় মিশে যেতে দিবেন না। আপনার যা জিজ্ঞাসাবাদ সেটা আমায় করুন, আমি নিশ্চিত করছি সব কিছুর সঠিক উত্তরটাই পাবেন। আকবর সাহেব প্রখর দৃষ্টিতে দেখেছেন আহরারকে। ছেলেটার কথার ধার অনেক তীব্র। যতটা সুন্দর গুছিয়ে মার্জিতভাবে কথাগুলো সে বলল, তাকে উপেক্ষা করার ক্ষমতা আকবর সাহেবের নেই। মনে মনে ভাবনাগুলো ভেবে নিলেন, তারপর বেশ অমায়িক সুরেই জবাব দিলেন, ঠিক আছে, তুমি আগে বসো। ফাঁকা এক চেয়ার টেনে এনে ঠিক আকবর সাহেবের মুখোমুখি রেখে তাতে বসে পড়ল সে। সকলেই কিছুটা অবাক হলো, একেবারে চেয়ারম্যান সাহেবের সামনে বসে পড়ার সাহস দেখানোর জন্য। আহরার হালকা হেসে বলে, কথাবার্তা সামনাসামনি হওয়া উচিত, আগে পিছু নয়। ঠিক বলছি? আকবর সাহেবও সমান তালে হেসে জবাব দেন, নিশ্চয়ই। সকলের মধ্যে আহরারকে নিয়ে এমনিতেই চাপা গুঞ্জন শুরু হয়েছে, বিশেষ করে তার রূপ নিয়ে। অনেকেই বলতে শুরু করেছেন, এমন চাঁদের মতনই ছেলে এটার সঙ্গে অমন শ্যামলামের তরুণিকার সংযোগ হলো কেমনে, এভাবে সম্ভব? আকবর সাহেবের গমগমে আওয়াজে থেমে যায় সব। সবাই চুপ করুন। আহরারের দিকে তাকিয়েই বলেন, এবার বলো, এবার কি বলার আছে তোমার? এই যে গ্রামের মানুষের অভিযোগ তোমার সাথে অরুণিকার অবাধ মেলামেশা, যেটা এই গ্রামের পরিবেশে খারাপ করছে বলে অভিযোগ উঠেছে, এই ব্যাপারে তুমি কি বলবে? আহরার আরো একবার অরুণিকার দিকে তাকায়। স্পষ্ট বুঝতে পারল অরুণিকা কাঁদছে, কিন্তু কেন? অসম্মানের ভয়ে? আহরার থাকতেও ভয়? মৃদু হাসল আহরার। পরক্ষণে নিজের মুখাবয় পরিবর্তন করে নেয়। নিজের ধীরতা বজায় রেখে আকবর সাহেবের উদ্দেশ্যে জবাব দিতে প্রস্তুত হয়। আর তার প্রশ্নের জবাব হিসাবে শুরুতে সে একটি বিস্ফোরক বাক্য উচ্চারণ করে, যা এই মুহূর্তে সেখানে শোরগোল বাড়িয়ে দিয়েছে। আহরার সরাসরি বলে বসল, আমি অরুণিকাকে পছন্দ করি এবং তাকে বিয়ে করতে চাই। গ্রামের মানুষজনদের যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এমন একটা ছেলে অরুণিকার মতো মেয়েকে পছন্দ করতে পারে, এমনকি তার জন্য বিয়ের প্রস্তাবও দিতে পারে। জসিমউদ্দিন, জাহেদ, সেলিনা বাকশূন্য হয়ে অবাক দৃষ্টিতে চেয়ে থাকে আহরারের দিকে। আরজু বেগম ভীষণভাবে চমকে গিয়েছেন। তিনি একবার পিছু ফিরে অরুণিকার দিকে তাকান। অরুণিকা মাথা নিচু করে কেঁদেই যাচ্ছে। আরজু বেগম পুনরায় সামনে ফিরে আহরারকে আরও একবার ভালো করে দেখলেন। এই ছেলেকে তিনি আগেও দেখেছেন, তবে মুখটুকু দেখা হয়নি।
দায়ানের চাচিদের কাছে ছেলেটার অনেক প্রশংসাও শুনেছেন তিনি। তবে যখন জানলেন এই ছেলের জন্য গ্রামে তার মেয়ের বদনাম রটেছে, তখন তার ভীষণ রাগ হয়েছে। কিন্তু ছেলেটার এমন অকপটে নিজের পছন্দের কথা স্বীকার করা এবং সরাসরি বিয়ের প্রস্তাব দেওয়ার সাহস দেখে তিনি চরম বিস্মিত হয়েছেন। আকবর সাহেব কিছু বলার পূর্বে আহরার বলে ওঠে, যেদিন প্রথম এই গ্রামে প্রবেশ করলাম সেদিন অদ্ভুতভাবেই প্রথমেই অরুণিকাকে চোখে পড়েছিল। নিজের অজান্তে একটা ভালো লাগা সৃষ্টি হয়ে গিয়েছিল। তারপর ওকে কাছ থেকে যত দেখতে লাগলাম তত সেই ভালো লাগা গাঢ় হতে লাগলো। একটা সময় অনুভব করলাম আমি হয়তো মেয়েটাকে মন থেকেই পছন্দ করে ফেলেছি। তাকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে পাওয়ার একটা তীব্র আকুলতার সৃষ্টি হলো। আমি নিজের মনের কথা তাকে জানালাম। তবে মেয়েটা ভীষণ শক্ত মনের অধিকারী। সে আমাকে ফিরিয়ে দিল। যতবার আমাকে ফিরিয়ে দেয় আমি তত তার পিছু নিতে থাকি, কিন্তু কিছুতেই তার মন পাই না। তবে আমিও বন করেছি তার সম্মতি অর্জন ব্যতীত আমি আর পিছু হটছি না। আপনাদের কাছে মনে হয়েছে এখানে ভুল কিছু হচ্ছে, অথচ সব কিছুই ছিল ভদ্র এবং সভ্যভাবে। যা কিছু করেছি সব তো আমিই করেছি এখানে। তবে অরুণিকার দোষটা কোথায়? আমাদের সমাজ ব্যবস্থা সব কিছুতে নারীদের দোষী বানাতে অভ্যস্ত। তারা বিচার, বিবেচনা, যুক্তি, তর্ক সব ভুলে কেবল নারীকে দোষী সাব্যস্ত করার চেষ্টায় মত্ত থাকবে। একটা বারও কেউ গোড়াটা যাচাই করে দেখার চেষ্টা করবেন না যে আসলেই মেয়েটা দোষী কিনা। যে মেয়েটাকে আপনারা সবাই এত বছর ধরে দেখেছেন, যাকে ভালো মেয়ে হিসেবে আখ্যায়িত করেন, যার প্রশংসা করেন, অথচ মিথ্যে বানোয়ার তথ্যের উপর ভিত্তি করে মুহূর্তেই তাকে কিভাবে খারাপ মানুষ বানিয়ে দিলেন আপনারা। দম নেই আহরার। কিছুটা সময় নিশ্চুপ থাকে, নীরব থাকে বাকিরাও। কেউ কোনো কথা বলে না। সবাই যেন গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করছে আহরারের বলা কথাগুলো। সব থেকে বেশি অবাক করেছে সবাইকে যে এই ছেলেটা অরুণিকার মন পাওয়ার জন্য তার পিছু পিছু ঘুরছে। একের পর এক অবিশ্বাস্য সব ধামাকা পাচ্ছে আজ সকালে। আর চোখে একবার অরুণিকার দিকে চেয়ে পুনরায় ধীর কণ্ঠে বলে ওঠে আহরার, অরুণিকা শুদ্ধ, পবিত্র, শিশির ভেজা পুষ্পের ন্যায় শুভ্র, স্বচ্ছ। সে যাকে দেখলে গভীর এক শ্রদ্ধাবোধ কাজ করবে, সম্মানে নুয়ে আসবে মস্তক। এমন মানুষকে অতি মূল্যবান রত্নের মতো যত্নে রেখে দিতে হয়। তাকে নিয়ে এভাবে বিচার বসানো যায় না। কথা সম্পূর্ণ করে আহরার আকবর সাহেবের দিকে দৃষ্টি ফেরায়। আকবর সাহেব মনোযোগী শ্রোতার ন্যায় সবটা শুনছিলেন। এই ছেলেটার প্রতি অদ্ভুত এক শ্রদ্ধা কাজ করছে তার। কোনো পুরুষ কোনো নারীকে এতটা সম্মান করতে পারে তা এই ছেলেকে না দেখলে বোধহয় তার জানা হতো না। ভেতরে চেপে রাখা তপ্ত শ্বাসটুকু সন্তর্পণে ছেড়ে দেন। তারপর আহরারের উদ্দেশ্যে বলেন, অতটা সম্মান যখন দিতে পেরেছ তখন পুরোপুরিভাবেই দাও, বিয়ে করে নাও অরুণিকাকে। আজ এখনই পুরো গ্রামকে সাক্ষী রেখে প্রমাণ করে দাও এই মেয়েটা তোমার কাছে কতটা সম্মানীয়, তার মান মর্যাদা তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। বলো, পারবে? এই সৎ সাহস কি তোমার হবে? আকবর সাহেবের কথায় বাকিরাও সম্মতি প্রকাশ করেন। আহরার জবাব দেয় না। মৃদু হেসে উঠে দাঁড়ায় সে। ধীর পায়ে এগিয়ে যায় আরজু বেগমের কাছে। তার সামনে এসে হাঁটু গেড়ে বসে সে। আরজু বেগম ভরকে যান, নড়ে চড়ে ওঠেন তিনি। আহরার ওভাবেই বসে থাকে, দুই হাত জোর করে চোখ নামিয়ে রাখে। নত মস্তকে শান্ত স্বরে বলে ওঠে, একজন মা তার মেয়ের বিয়ে নিয়ে শুধু একটাই চিন্তা করে যান, তার মেয়েটা সুখী হবে কিনা। একজন বিশ্বাসী ভরসার মানুষ খোঁজেন যার হাতে মেয়েকে তুলে দিয়ে তিনি নিশ্চিন্তে দিন অতিবাহিত করতে পারবেন। চোখ তুলে তাকায় আহরার। দেখতে পায় আরজু বেগম মুগ্ধ দৃষ্টিতে তাকে দেখছেন ও তার কথা শুনছেন। আহরার পুনরায় বলে ওঠে, আমি আপনার সে বিশ্বাসী এবং ভরসার মানুষ হয়ে উঠতে চাই যার হাতে নিজের মেয়েকে আপনি বিনা দ্বিধায় তুলে দিতে পারবেন। আজ এই পুরো গ্রামের সামনে কথা দিচ্ছি, যতটা আপনি আগলে রেখেছেন এতদিন ততটা না পারলেও ততখানি চেষ্টা করে যাব আজীবন। অরুণিকা আমার বহু কষ্টে অর্জিত অতি মূল্যবান সম্পদ, যাকে আমি নিজের সবটা দিয়ে আগলে রাখতে চাই। আমাকে কি এই সুযোগটা দিবেন? অরুণিকাকে আমার হাতে তুলে দিবেন প্লিজ। আপনার অনুভূতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আরজু বেগমের মনটা শীতলতায় ভরে গেল যেন। এমন একটা ছেলে তিনি বরাবরই নিজের মেয়ের জন্য চেয়েছেন, কিন্তু তারপরও কেন যেন সিদ্ধান্তহীনতায় ভুগছেন তিনি। কিছু বলতে যাবেন তার আগেই কারো গুরু গম্ভীর কণ্ঠস্বর শুনে থেমে গেলেন তিনি। কেউ একজন শক্ত কণ্ঠে বলে ডেকে উঠেছেন,
ডাক শুনে আহরার পিছু ফিরে নিজের বাবাকে দেখে লাফিয়ে উঠে দাঁড়ায় সে। কিছু বলতে উদ্যত হতেই আকবর সাহেব বলে ওঠেন, আরে আপনি আফতাব সাহেব, আপনি আমার গ্রামে, কি সৌভাগ্য আমার। আফতাব সাহেবও ভদ্রতা সূচক হেসে হাত মেলানোর উদ্দেশ্য হাত বাড়িয়ে বলতে থাকেন, আমারও ভালো লাগছে আকবর সাহেব আপনাকে দেখতে পেয়ে। ব্যবসায়িক খাতিরে শহরে যাতায়াত থাকে আকবর সাহেবের। বেশ কয়েকবার আফতাব সাহেবের সাথে সাক্ষাৎ হয়েছে তার, সেই সূত্রেই তারা ভালোই পরিচিত। তবে আকবর সাহেব বুঝতে পারছেন না আফতাব খান হঠাৎ এখানে কেন। তবে তিনি সকলের উদ্দেশ্যে পরিচয় করিয়ে দেন আফতাব খানকে। প্রিয় গ্রামবাসী, উনি আমার পরিচিত বন্ধু বিশেষ, বিশিষ্ট শিল্পপতি, শহর জুড়ে তার অনেক খ্যাতি। আরে আকবর সাহেব, এটা বেশি বেশি বলছেন, এমন কিছুই নেই, আমি আপনাদের মতোই সাধারণ। গ্রামের মানুষজন বুঝতে পারল এই লোকটি বেশ উচ্চ পর্যায়ের মানুষ। তারা সকলে বেশ আগ্রহ নিয়ে দেখছে আফতাব খানকে। ওদিকে আহরার ইশারায় দায়ানের কাছে জানতে চাইল তার বাবা এখানে কিভাবে। দায়ানও ইশারায় জানায় সে খবর দিয়ে আনিয়েছে। আহরার এগিয়ে গেল আফতাব সাহেবের দিকে। বাবা, সকলেই যেন আরেক দফা অবাক হলো। আহরার এই বিশিষ্ট ব্যক্তিটির পুত্র ব্যাপারটা সবাইকে বিস্ময়ের চূড়ায় পৌঁছিয়ে দিল। আকবর সাহেব হতবাক কণ্ঠে বলে ওঠেন, ও আপনার ছেলে? জি, আমার ছেলে, আমার যোগ্য সুপুত্র। বলতে বলতে আহরারের পিঠে চাপড় দেন তিনি। এখানকার পরিস্থিতি সবটাই তিনি জানেন। দায়ানের খবর পেয়ে তিনি যখন এখানে আসছিলেন, দায়ানকে বলেছিলেন ভিডিও কলে যুক্ত থেকে সবকিছু যেন তাকে দেখায়। তিনি দেখেছেন সবটা, ছেলের বলা সব কটা কথাও শুনেছেন। গর্বে তার বুকটা ভরে গেছে, কারণ তিনিও একটা সময় এভাবে সর্বান্ন মর্যাদা দিয়ে আহরারের মা তাসফিয়াকে বিয়ে করে নিয়ে গিয়েছিলেন। বাবা, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। আমাকে কিছু বোঝাতে হবে না রে পাগলা, আমি সবটা জানি। আর এসেছি যখন তখন একেবারে ছেলের বউ নিয়েই ফিরি, কি বলিস? বলতে বলতেই চোখ টিপ দেন আফতাব সাহেব। বাবা, সত্যি? আফতাব সাহেব জসিমউদ্দিন এবং আরজু বেগম দুজনের উদ্দেশ্যে সামনে এসে দুই হাত জোর করে বলেন, আমার ছেলেকে আমি যতটা চিনি তাতে একটা জিনিস আমি জোর দিয়ে বলতে পারি, ও কিন্তু ওর ওয়াদার বরখেলাপ করে না। নিজের ওয়াদা রক্ষার জন্য জান প্রাণ লাগিয়ে দিবে সে, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। তাই আমি অনুরোধ করব, আপনাদের মেয়েটাকে আমার ছেলেটার জন্য দিয়ে দিন। জসিমউদ্দিন নমনীয় হেসে জবাব দেয়, আপনার মতো মানুষ অনুরোধ করেছেন আমার নাতনির জন্য, আর আপনার ছেলের কথাতে আমি যে জোর দেখেছি তাতে আমার অন্তত অমত করার আর জায়গা নেই। এবার বড় বউ বালুকদার কি মতো? আফতাব সাহেব আরজু বেগমের দিকে তাকান। আরজু বেগম ভীষণ বিব্রত হয়ে পড়েন। তিনি একবার শ্বশুরের দিকে তাকান। জসিমউদ্দিন ইশারায় রাজি হতে বলেন। তা দেখে আরজু বেগমও এবার নম্র স্বরে জবাব দেন, বেশ, তবে আমারও কোনো আপত্তি নেই। এই পর্যায়ে জাহিদ মুখ খোলেন। বাবা, ছেলে চাইছেন ভালো কথা, কিন্তু পরিবারের বাকি সদস্যরা কি মেনে নেবেন? আফতাব সাহেবের ভেতরে একটা ভয় খেলে গেল জাহিদের কথা শুনে। তার মা গুলবাহার বেগম যে আজও পর্যন্ত তাসফিয়াকে মেনে নেয়নি, সে কি অরণিকাকে মেনে নিবে? কিন্তু ছেলের মুখের দিকে তাকিয়ে এই ভয়টাকে তিনি উড়িয়ে দিলেন। হাসি মুখে বললেন, ছেলে রাজি, ছেলেরা বাবা রাজি, আর ছেলের মাওরেও কোনো আপত্তি হবে না। ব্যাস, আর কার মতের প্রয়োজন? আরজু বেগম অরণিকার কাছে আসেন। মেয়েটার কান্না থেমে গিয়েছে, কারণ যখন থেকে আহরারের সাথে তার বিয়ের কথা চলছে, সে প্রথমে থমকে গেলেও পরবর্তীতে এক প্রকার ঘোরের মধ্যে চলে যায়। অস্থির হয়ে পড়ে সে। কেন এই অস্থিরতা তা সেই বুঝতে পারে না। আরজু বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে কোমল স্বরে প্রশ্ন করেন, অরুমা, এ বিয়ে তোর কোনো আপত্তি নেই তো? পাশ থেকে আদ্রিকা ফিসফিসিয়ে বলেই যাচ্ছে, না বুবু না, দোহাই তোমার, মানা করো না। কি জানে কি ভেবে অরণিকা আর আপত্তি করার সাহস হলো না। সে ধীরভাবে দুই পাশে মাথা নাড়িয়ে আপত্তি নেই বোঝায়। আরজু বেগম খুশি মনে চলে যান। শ্বশুর দেবরকে উদ্দেশ্য করে সব কিছুর ব্যবস্থা করতে বলে। এদিকে আকবর সাহেব ও আফতাব সাহেবের অনুমতি নিয়ে তার কর্মচারীদের উদ্দেশ্যে বলেন,
ভালো একজন কাজের ব্যবস্থা করতে, যত দ্রুত সম্ভব যেন বিয়ের আয়োজন হয়। দায়ান, রাদীপ, ঈশান এসে আহরারকে হালকা ধাক্কা দিতে থাকে। কি করো বান, অবশেষে তোমার শ্যামবতীকে তুমি পেয়েই যাচ্ছ। বলতে বলতে সকলের চাপা হাসিতে ফেটে পড়ে। এদিকে আহরার লাজুক হেসে কপালে আঙ্গুল ঘষতে থাকে, আর চোখে একবার সেই ঘরের দরজার দিকে চাইতেই দেখতে পায় আড়াল থেকে চোরা চোখে চেয়ে থাকা অরণিকাকে। শুভ বিবাহ। অল্প সময়ের মধ্যে বিয়ের আয়োজন করা হয়েছে। আরজু বেগম নিজের বিয়ের শাড়িটি মেয়েকে পরিয়ে দিয়েছেন, তবে অরুর জন্য গড়িয়ে রাখা কিছু গয়না ছিল এবং নিজের কিছু গয়না সহ সাজিয়ে দিয়েছেন মেয়েকে। গ্রামের মেয়ে বউরা সকলে অরণিকাকে ঘিরে রয়েছে। অনেকেই অনেক রকম মন্তব্য। কেউ কেউ তো বিশ্বাস করতেই পারছে না অরণিকার মতো মেয়ে এত সুন্দর বর পাবে। কেউ কেউ হিংসায় বশীভূত হয়ে নাক মুখ সিটকে খোঁচা মারা কথা বলেই যাচ্ছে। তবে এদের মধ্যে শোভাকাঙ্ক্ষীও অনেকেই রয়েছে যারা সত্যিই মন থেকে খুশি হয়েছে। এদিকে এই গ্রাম সহ আশেপাশে থেকেও বিভিন্ন গ্রামের মানুষজন দলে দলে আসতে শুরু করেছে এই অদ্ভুত বিয়ে দেখতে। সকলের মুখে মুখে রটে গিয়েছে, এক অসম্ভব সুন্দর রূপবান এসেছে অরুণিকার মতো শ্যামা মেয়েকে বিয়ে করতে। সকলে এই রূপবানকে এক নজর দেখার জন্য ভিড় করছে। বাহিরে বারান্দায় পাটি বিছানো, সেখানে বরসহ বাকি পুরুষ সদস্যরাও বসেছেন। গুরুজনেরা সামনে পেতে রাখা চেয়ারে বসে আছেন। কাজী সাহেব কাবিননামা ঠিকঠাক করছেন, আর এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে বন্ধুদের খুনসুটি। ঈশান হুট করে আহরারের কোমরে গুঁতো দিয়ে বলছে, কি রে নতুন বর, এমনি বইসা আছিস কে, মুখে রুমাল দে। রাদীপও সায় জানিয়ে বলে, ঠিক ঠিক, বাংলা সিনেমায় দেখছিলাম বরেরা মুখে রুমাল চেপে বিয়ে করতে যেত। নে নে, তুইও রুমাল চাপ। আহরার চাপা ধমকে বলে উঠে, চুপ কর শালারা, একদম ভেজাল করবি না, শান্তি মতো বিয়েটা করতে দে। দায়ান বিদ্রুপ করে বলে উঠে। ঈশান বিরক্তিকর স্বরে বলে, শান্তি মতো বিয়ে করবা শোনা, যেই অ্যাডভেঞ্চার মাইয়া বিয়ে করতেছো, তুমি শান্তি শব্দ ভুলে যাও, বউ নিয়ে বাড়ি যাও, তারপর বুঝবা। আরে বিয়ের পরে কথা পরে, আগে ওর মুখে রুমাল চাপা দরকার। দাইয়ান, ওর পকেট থাইকা রুমাল বার করতো। যেই কথা সেই কাজ। দায়ান জোর করে আহরারের পকেট হাতড়ে রুমাল বের করলো, আর সেই রুমাল তিন বন্ধু মিলে আহরারের মুখে ঠেসে ধরার চেষ্টা করতে থাকে। বেচারা আহরার চেয়েও যেন আটকাতে পারছে না। কি এক মুসিবত। ঈশান বলছে, দাইয়ান, ওর পকেট থাইকা রুমাল বার করতো। রাদীপ দায়ানও সুর মিলিয়ে বলে উঠে, দে দে দে। এই যেন রীতিমতো এক যুদ্ধক্ষেত্রে বাঁধিয়ে দিয়েছে। কিন্তু বেশিক্ষণ চালাতে পারলো না। কাজী সাহেবের ডাকে থেমে যেতে হলো তাদের। এবার বিয়ে পড়ানো শুরু হবে। সকলের সম্মতিতে কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করলেন। এবার আহরার বুঝতে পারল তার ভেতরও প্রচণ্ড অস্থিরতা শুরু হয়েছে। ভেতর কাঁপছে, হাত পাও কেমন ঠান্ডা ঠান্ডা অনুভূত হচ্ছে। কি অদ্ভুত। কাজী সাহেবের উচ্চারিত প্রতিটি শব্দমালা আহরার মন দিয়ে শুনল। ঠিক যেই মুহূর্তে অরণিকাকে স্ত্রী হিসাবে গ্রহণ করার উদ্দেশ্যে কবুল বলতে বলেন, এক অদ্ভুত আবেশে চোখ বুজে আহরার অরণিকার মুখটুকু কল্পনায় ভাসিয়ে তোলে। ঠোঁটের কোণে আবেশীয় হাসি ফুটিয়ে উচ্চারণ করে সেই পবিত্র শব্দদ্বয়, আলহামদুলিল্লাহ, কবুল। পরপর তিনবার একইভাবে কবুল বলা সমাপ্ত করে কাজী সাহেব এবার কাবিননামায় আহরারের সিগনেচার নিয়ে চলে গেলেন অরণিকার কাছে। কাজী সাহেবের উপস্থিতি টের পেয়ে সকলেই চুপচাপ। জড়সড় হয়ে বসে থাকা অরণিকা এবার যেন কাটকাট হয়ে রইল। একটুও নরমচরণ নেই, নিঃশ্বাসটাও ঠিকমতো নিচ্ছে না, যেন ওইটুকু নড়াচড়া করাও বারণ। হাত পা ঘেমে গিয়েছে তার, থেকে থেকে কেমন কেঁপে কেঁপে উঠছে। এখনও সে বুঝে উঠতে পারছে না তার সাথে কি হচ্ছে। কাজী সাহেব বলে যাচ্ছেন, কথাগুলো কতটা সে শুনছে তা জানে না, কিন্তু যখন শুনল আহরার খানকে স্বামী হিসাবে গ্রহণ করতে সে রাজি কিনা, তখনই এক অদ্ভুত শিহরণ অনুভব করল সে। আহরার আর স্বামী শব্দ দুটো ভিতরে গিয়ে বাড়ি খাচ্ছে তার। কবুল বলার জন্য আদ্রিকা ঠেলতে শুরু করেছে। কি হলো বুবু, চুপ করে আছো কেন?
কবুল বলে দাও। সকলে তাগাদা দিতে লাগলো কবুল বলার জন্য। এদিকে কাঁপুনি বেরিয়ে গিয়েছে অরুণিকার। অস্থিরতা বারবার হাত মুঠো করছে আবার খুলছে। গলা শুকিয়ে যেন কাঠ হয়ে গিয়েছে তার। বারবার ঢোক গিলছে। চেয়েও যেন মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছে না সে।